একটি বংশগত রোগ। বাংলাদেশে তুলনামূলকভাবে থ্যালাসেমিয়ার রোগীদের সংখ্যাটা বেশি হলেও কিন্তু সচেতনতা অনেকটাই কম বলা যেতে পারে। থ্যালাসেমিয়া মা এবং শিশুর জন্য কিন্তু গর্ভাবস্থায় অনেকটাই গুরুত্ব বহন করতে পারে। আজকের আলোচনার মাধ্যমে আমরা কিন্তু জানার চেষ্টা করব থ্যালাসেমিয়া রোগের ক্ষেত্রে গর্ভবতী মায়ের আসলে কতটুকু প্রভাবিত হতে পারে, তাদের ঝুঁকি কতটুকু থাকতে পারে, অর্থাৎ মা এবং শিশুর জন্য এটা কতটা ক্ষতিকর প্রভাব ফেলতে পারে, এবং সেই সাথে আমরা জানার চেষ্টা করব সামগ্রিকভাবে বাংলাদেশে থ্যালাসেমিয়া রোগের পরিস্থিতিটা কি এবং সেক্ষেত্রে কি করণীয়। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। আমি নুসরাত দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে গর্ভাবস্থায় থ্যালাসেমিয়া নির্ণয়। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর রেজাউল করিম কাজল, অধ্যাপক প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, তিনি হলেন ডক্টর মাফরুফা আক্তার, সহযোগী অধ্যাপক হেমাটোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হসপিটাল। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। আমি প্রথমেই মাফরুফা আক্তার আপনাকে দিয়ে আমাদের আলোচনাটা শুরু করতে চাই। প্রথমে আপনার কাছে জানবো, থ্যালাসেমিয়া আসলে কি ধরনের রোগ? আপনাকে বিশেষভাবে ধন্যবাদ এবং এখন টিভিকে ধন্যবাদ যে থ্যালাসেমিয়ার মতন একটি বার্নিং ইস্যু বা এমন একটি বিষয়কে আপনি আপনার প্রথম বক্তব্যেই বললেন যে রোগের প্রাদুর্ভাব আছে কিন্তু আমাদের সচেতনতার হারটা অত পরিমাণে নেই। তো এমন একটি বিষয়কে তুলে ধরার জন্য আমি ধন্যবাদ জানাবো এবং বিশেষ কৃতজ্ঞতা। আসলে থ্যালাসেমিয়া একটি বংশগত রোগ, যেটি আপনি বলেছেন। এটি একটি জিনগত রোগ, অর্থাৎ এটি কোনো ছোঁয়াচে রোগ নয়। এটি এমন নয় যে পাশাপাশি থাকলেই এই রোগ হবে। এটি বংশের ভিতরে যদি জিনের মাধ্যমে ছড়ায়, অর্থাৎ বংশে যদি কেউ বাহক থাকেন এবং সরাসরি বাবা এবং মা দুজনেই যদি বাহক হন, তাহলেই শুধুমাত্র থ্যালাসেমিয়া হবে। এবং এটি একটি রক্তশূন্যতার রোগ, অর্থাৎ থ্যালাসেমিয়া রোগীদের রক্তশূন্যতা থাকে এবং পাশাপাশি তাদের লিভার, স্প্লিন বড় হয়ে যায়, তাদের মুখের গড়ন, হাড়ের গড়নে প্রভাব পড়ে। এ ধরনের লক্ষণ নিয়ে বেশিরভাগ সময় তারা এনিমিয়া এবং জন্ডিস, এই দুটি লক্ষণ নিয়ে আসে। অসংখ্য ধন্যবাদ। আমি ডক্টর কাজল এখন আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশে থ্যালাসেমিয়া রোগের প্রাদুর্ভাবটা কেমন, বা আমরা যদি সিনারিওটা বলি বা রেশিওটা বলি, কেমন সংখ্যক রোগী আসলে বাংলাদেশে রয়েছে? ধন্যবাদ। বাংলাদেশই একমাত্র দেশ পৃথিবীতে এখন যেখানে থ্যালাসেমিয়া রোগীর বাহক এবং থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা বাড়ছে। দুঃখজনক হলেও পৃথিবীর সমস্ত দেশে কিন্তু কমছে, সেটা তারা কমিয়ে এনেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো 2024 সালে দেশব্যাপী একটি গবেষণা চালায়। সেখানে দেখা যায় যে বাংলাদেশের গড়ে 11.4% মানুষ থ্যালাসেমিয়া রোগীর বাহক, অর্থাৎ প্রায় বলতে পারেন প্রতি 9 জনে একজন থ্যালাসেমিয়ার বাহক। অন্যদিকে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু আছে প্রায় 80,000 থেকে 1 লাখের মতো। তো এই হচ্ছে বাংলাদেশের বর্তমান সিনারিও। তবে দেশের বিভিন্ন স্থানে এর প্রাদুর্ভাব কিন্তু বিভিন্ন, এবং ডক্টর মাফরুহা ম্যাডাম বলতে পারবেন যে ওনাদের দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গবেষণা হয়েছে যে কোন অঞ্চলে এর প্রাদুর্ভাব বেশি এবং কোন অঞ্চলে এর প্রাদুর্ভাব কম। আচ্ছা, তার মানে আমরা বলতে পারি যে বাংলাদেশে অঞ্চল ভিত্তিক ভাবে হচ্ছে থ্যালাসেমিয়া রোগীদের সংখ্যা দেখেছি যে এখানে চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, আবার এদিকে উত্তরবঙ্গ, দিনাজপুর, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁ, এই অঞ্চলগুলোতে কিন্তু থ্যালাসেমিয়ার প্রাদুর্ভাব বেশি এবং থ্যালাসেমিয়ার বাহক, যেটি আমাদের দেশে কিন্তু একটি বিশেষ ধরনের হিমোগ্লোবিনের বাহক বেশি, সেটিকে আমরা বলে থাকি হিমোগ্লোবিন ই থ্যালাসেমিয়া, যেটা সেই বাহকের সংখ্যা কিন্তু এই অঞ্চলটাতে বিশেষভাবে বেশি। আমরা যেটি দেখেছি, আমরা রিসেন্টলি একটা গবেষণা করেছি যেটা বাংলাদেশ মেডিকেল রিসার্চ অ্যান্ড কাউন্সিলের ফান্ডিংয়ে করা হয়েছে, এবং সেখানে আমরা দেখেছি যে এই ঠাকুরগাঁ, পঞ্চগড়, রংপুর, দিনাজপুর, এই অঞ্চলটাতে আসলে থ্যালাসেমিয়ার বাহকের সংখ্যা ধারণার চেয়েও বেশি, এবং সেখানে 30 থেকে 35% মানুষ কিন্তু হিমোগ্লোবিনের বাহক।
আচ্ছা। অর্থাৎ তাদের কিন্তু যেহেতু হিমোগ্লোবিনের বাহক হলে বাহ্যিকভাবে কোনো সমস্যাই থাকে না এবং কোনো আকার আকৃতিতে কোনোভাবেই বোঝার উপায় নেই, স্পেসিফিক ভাবে আমরা বলতে পারি যে কোনো সাইন সিমটম সাইন সিমটম নেই। হ্যাঁ, তাদের দেখতে আমার আপনার মতনই দেখা যাবে। তো এইখানেই সবচেয়ে বেশি সচেতনতাটা প্রয়োজন যে এই অঞ্চলের মানুষ যদি থ্যালাসেমিয়ার দুজন বাহকের মধ্যে বিয়ে হয় তাহলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মে থ্যালাসেমিয়ার রোগাক্রান্ত শিশু বাড়বে এবং বাংলাদেশে একটা সময় থ্যালাসেমিয়ার প্রকোপ আরও বাড়তে থাকবে। ডক্টর কাজল, আপনার কাছে একটু জানবো, এই যে ডক্টর বাফরুহা বলছিলেন যে প্রাদুর্ভাবটা কিছু কিছু অঞ্চলে অনেক বেশি এবং সেখানে সচেতনতার অনেক বেশি অভাব, আপনার কাছে কি মনে হয় যে ঘাটতিটা আসলে কোথায় রয়েছে? ঘাটতি হয়েছে যে দেখেন, যে অঞ্চলগুলো বলা হচ্ছে সেগুলো হচ্ছে দেশের প্রান্তিক অঞ্চল। তো প্রান্তিক অঞ্চলে হয়তো একটা বিশেষ ফ্যামিলি কিংবা কয়েকটা ফ্যামিলি সেখানে গিয়ে বসবাস প্রথম শুরু করেছিল, আর প্রান্তিক অঞ্চলগুলোতে তথ্যের সরবরাহ কম থাকে এবং ওই অঞ্চলের মানুষজন হয়তো ওই অঞ্চলেই তাদের সন্তানদের বিয়ে শাদী দিয়েছে। আচ্ছা। ফলে দেখা গেল হয়তো 10টা 20টা ফ্যামিলি থেকে ওই অঞ্চলে এখন 1000 ফ্যামিলি হয়ে গেছে। যেহেতু এটা ফ্যামিলি থেকে জিন থেকে অর্থাৎ বংশগতির বাহক হিসেবে চলে আসে, সেহেতু ওই অঞ্চলগুলোতে কিন্তু থ্যালাসেমিয়ার বাহক বেশি। এটি একটি কারণ হতে পারে। আচ্ছা, কিন্তু আমরা কিন্তু দেখেছি যে ঢাকাস্থ অথবা শহরাঞ্চলে কিন্তু থ্যালাসেমিয়ার আছে, প্রচুর রোগী ওখানেও রয়েছে। প্রচুর রোগী আছে এবং তাদের বাহক আছে। থ্যালাসেমিয়া হবার পিছনে আসলে কারণ কি থাকে? হবার পিছনে কারণই হচ্ছে যে আমরা জানি না যে কে বাহক। দুই বাহকের মধ্যে যখন বিয়ে শাদী হচ্ছে তখন তাদের সন্তান শতকরা 50% বাহক হিসেবে জন্মগ্রহণ করছে, শতকরা 25% থ্যালাসেমিয়া আক্রান্ত সন্তান হিসেবে জন্মগ্রহণ করছে, আচ্ছা। মাত্র শতকরা 25% সন্তান থ্যালাসেমিয়া মুক্ত বা বাহক মুক্ত হয়ে জন্মগ্রহণ করছে। তাহলে দেখেন যে দুইজন বাহক যদি বিয়ে করে তাহলে তাদের অর্ধেক সন্তান শুধু থ্যালাসেমিয়ার বাহকই হবে। তাহলে বাহকের সংখ্যা বেড়ে গেল এবং আক্রান্ত সন্তানের সংখ্যাও বেড়ে গেল। এই দুই বাহকে বিয়ে বন্ধ না করতে পারলে আসলে এই থ্যালাসেমিয়ার বাহক কিংবা থ্যালাসেমিয়া আক্রান্ত সন্তানের জন্ম ঠেকানো সম্ভব না। আচ্ছা, এই যে আপনি বলছেন যে বাহক যদি দুজনেই হয়, সেই বিষয়টি একটু বিস্তারিত জানবো। তার আগে ডক্টর মাফরুহা, আপনার কাছে একটু জানবো, এই যে থ্যালাসেমিয়ার বাহক এবং রোগী, আমার মনে হয় অডিয়েন্স যারা রয়েছে সবার জন্য একটু বোঝার সুবিধার্থে একটু জানতে চাই যে বাহক এবং রোগী বলতে আসলে কি বোঝায়? জি, এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমরা কিন্তু থ্যালাসেমিয়ার বাহক তাকে কিন্তু আমরা রোগী বলবো না, সে শুধু জিনটা ক্যারি করছে। তার শরীরে যে হিমোগ্লোবিনের জিন আছে বা গ্লোবিন চেইনের যে জিন আছে, দুটি জিন থাকে, দুটি জিনের মধ্যে একটি জিন যদি ত্রুটিপূর্ণ হয় বা মিউটেটেড হয় বা মিউটেশন হয় তাহলেই সে শুধু বাহক হবে। আর যিনি রোগাক্রান্ত তার কিন্তু দুটি জিনই ত্রুটিপূর্ণ হবে, অর্থাৎ মিউটেশন থাকবে এবং বাহ্যিকগতভাবে যে বাহক তার কোনো সমস্যা নাই, তার হিমোগ্লোবিনের মাত্রাও ঠিক থাকে, তার রক্তশূন্যতা থাকে না, তাকে দেখে আসলে বোঝার উপায় নাই যে সে থ্যালাসেমিয়ার বাহক। কিন্তু যে রোগাক্রান্ত তার কিন্তু থ্যালাসেমিয়ার যে রোগী জন্ম হয় যখন, যার দুটি জিনই মিউটেশন হয়েছে বা ত্রুটিপূর্ণ, সেই শিশুটি কিন্তু জন্মের পর থেকেই রক্তশূন্যতায় ভোগে। দেখা গেছে কারো 1 মাস বয়স, কারো 3 মাস বয়স বা 6 মাস বয়স থেকেই রক্ত পরিসঞ্চালন করতে হয়, কারণ তাদের রক্তশূন্যতা থাকে। এরকম মাসে মাসে রক্ত পরিসঞ্চালন করার জন্য তাদের শরীরে আয়রনের আধিক্য থাকে এবং সেই জন্য তাদের বেশ কিছু জটিলতা তৈরি হয় এবং এই ধরনের রোগীদের যখন বড় হয় তাদের স্প্লিন, লিভার বড় হয়ে যায়, তাদের গ্রোথ রিটার্ডেশন থাকে এবং নানান ধরনের কমপ্লিকেশন হতে পারে এই রোগীদের। কিন্তু বাহকের কিন্তু এই ধরনের কোনো সমস্যা হয় না, অর্থাৎ থ্যালাসেমিয়া রোগীর লক্ষণ থাকবে আর থ্যালাসেমিয়ার বাহকের আসলে কোনো লক্ষণ নেই এবং তাদের আসলে বাহ্যিক বা শারীরিক কোনো দিক থেকেই কোনো সমস্যা নেই। আমরা শুধুমাত্র বলতে চাই যে এটি একটি প্রতিরোধযোগ্য রোগ, যেটি একদম প্রতিরোধ করা সম্ভব যদি সচেতনতা আসে যে বিয়ের আগে রক্ত পরীক্ষা করে দুজন বাহকের মধ্যে বিয়েটা বন্ধ করা। ডক্টর মাফরুহা কিন্তু বলছিলেন যে হাজব্যান্ড ওয়াইফ দুজনে যদি বাহক হয়ে থাকে বা রোগী হয়ে থাকে সেক্ষেত্রে শিশুর হবার সম্ভাবনা 100%। সেক্ষেত্রে আসলে বিয়ের আগে যে রক্ত পরীক্ষা করা, এই প্র্যাকটিসটা তো বাংলাদেশে আসলে খুব একটা নেই। হ্যাঁ, যেসব দেশ এই থ্যালাসেমিয়া প্রতিরোধ করেছে তারা প্রথমে একটি সামাজিক আন্দোলন তৈরি করেছে। সেখানে মিডিয়া বলেন, সাধারণ মানুষ বলেন, স্কুল কলেজ বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, সব ক্ষেত্রে এই রোগ নিয়ে
তারা প্রচারণা চালিয়েছে, অর্থাৎ মানুষকে সচেতন করেছে প্রথমে। তার পরের ধাপটি হচ্ছে যে তারা বিয়ের আগে এই পরীক্ষা বাধ্যতামূলক করেছে এবং সরকার সেটি সহজলভ্য করেছে পরীক্ষাটি। তো বিয়ের আগে রক্ত পরীক্ষা করে তাদেরকে জানিয়ে দিয়েছে যে তোমরা দুইজন বাহক, তোমাদের বিয়ে করা উচিত হবে না। আমরা যদি ইরানের মডেল দেখি যে সেখানে বিয়ের আগে এই সার্টিফিকেট দেওয়া বাধ্যতামূলক। তবে বিয়ে যেহেতু একটা মানবাধিকারের বিষয়, সেহেতু বিয়ে একেবারে নিষেধ করা হয়নি, কিন্তু তাকে বলা হয়েছে যে তোমরা দুইজন যদি বাহক হও, বিয়ে করো, তাহলে তোমাদের সন্তান থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্মগ্রহণ করতে পারে। তো সেক্ষেত্রে আমরা যেটা বলছি যে কেন বাহক বিয়ে করছে, তার কারণ হচ্ছে আমরা বাহকরা তো নির্ণয় করতে পারিনি। তাহলে দেখা গেল দেশের 9 জনে একজন বাহক হয়ে গেল। তারপরও আপনি বলছিলেন প্রথমে যে সচেতনতার লেভেল কত কম হলে এই বাহকের সংখ্যা দিন দিন বাড়ছে, তো বাড়ছেই। আচ্ছা, এখানে আমি আরো একটু যোগ করি। জি জি, প্রতিরোধের আসলে বিভিন্ন ধাপ আছে। যেমন একটি হচ্ছে যে বিয়ের আগে রক্ত পরীক্ষা করে জানা এবং সেই অনুযায়ী বিয়ের সিদ্ধান্ত নেওয়া। দ্বিতীয়টি হচ্ছে যে বিয়ের ধরেন আপনি দুজন বাহকের মধ্যে বিয়ে হয়ে গেল, তাহলে কি করতে হবে? তাহলে কিন্তু যদি অনাগত সন্তানের ভ্রূণ পরীক্ষা, যেটি আমরা প্রিন্যাটাল বা অ্যান্টিন্যাটাল চেক আপের মাধ্যমে, যেটি নিয়ে উনি কথা বলবেন পরে, তো সেইটার মাধ্যমেও কিন্তু আমরা জানতে পারি যে অনাগত সন্তান যে সে কি থ্যালাসেমিয়া আক্রান্ত হচ্ছে নাকি সে বাহক হচ্ছে না সে সুস্থ সন্তান জন্ম নিচ্ছে, এটিও কিন্তু ডিএনএ টেস্টের মাধ্যমে জানা সম্ভব। আচ্ছা, এই বিষয়টা আমরা আরেকটু বিস্তারিত জানবো, যেহেতু আপনি বলছেন যে গর্ভাবস্থা একদম প্রাথমিক পর্যায়ে যদি কোনো টেস্ট করা যেতে পারে, সেক্ষেত্রে সেটা আইডেন্টিফাই করাটা সম্ভব যে সেই বাচ্চাটা থ্যালাসেমিয়াতে আক্রান্ত কিনা। বিস্তারিত জানবো, একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গেই থাকার জন্য। ডক্টর মাফরুহা, আপনি বলছিলেন যে গর্ভবতী নারীদের যদি প্রাথমিক অবস্থায় কিছু স্পেসিফিক কিছু টেস্ট করা যায়, তাহলে কিন্তু জানা যেতে পারে যে সেই ভ্রূণটি বা বাচ্চাটি থ্যালাসেমিয়াতে আক্রান্ত কিনা। কি ধরনের টেস্ট আপনারা সাধারণত সাজেস্ট করে থাকেন? আচ্ছা, এখানে আসলে প্রথম গুরুত্বপূর্ণ হচ্ছে যে অনেক সময় গর্ভবতী মহিলারা আসেন রক্তশূন্যতা নিয়ে। তো রক্তশূন্যতার নানান রকমের কারণ আছে, বিশেষত গর্ভাবস্থায় সবচেয়ে কমন হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি বা ভিটামিনের ডেফিসিয়েন্সি, এই জাতীয় সমস্যা। তো পাশাপাশি যদি সে থ্যালাসেমিয়ার বাহক হয়ে থাকে, তখন কিন্তু আমরা প্রথম যে কাজটি করি হাজব্যান্ডের পরীক্ষা করতে দিই। যদি হাজব্যান্ড নর্মাল থাকে বা সে যদি থ্যালাসেমিয়ার বাহক না হয়ে থাকেন, তাহলে কিন্তু আমরা কোনো গর্ভাবস্থায় ভ্রূণ পরীক্ষা করতে দিই না, কারণ একজন যদি বাহক থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু দুজনই যদি বাহক হন এবং এখানে স্পেসিফিক্যালি একজন যদি থ্যালাসেমিয়া এবং অন্যজন যদি বিটা থ্যালাসেমিয়ার বাহক হন, অথবা দুজনেই যদি বিটা থ্যালাসেমিয়ার বাহক হন, সেই ক্ষেত্রেই সাধারণত আমরা এই ভ্রূণ পরীক্ষার কথা বলে থাকি এবং সেটির জন্য আমরা একটি সময় বেঁধে দিই যে 10 থেকে 12 সপ্তাহের মধ্যে একটি সময়, আরেকটি সময় হচ্ছে 15 থেকে 16 সপ্তাহের সময়। আসলে মানুষ তো বুঝতেই অনেক সময় 2 মাস লেগে যায় যে প্রেগনেন্সি আসলে তার আছে কিনা, বা অনেক প্রেগনেন্সি আসে যে 4 মাস 5 মাসের সময় সে প্রথম ডাক্তারের কাছে গেছে, বা অনেক সময় আসে যে একদম শেষ মুহূর্তে তারা প্রথম ডাক্তারের কাছে আসছে। তো সেই শেষ মুহূর্তে আসলে কিছু করার থাকে না, কিন্তু প্রথম ট্রাইমেস্টার বা প্রথম 3 মাসের মধ্যে যদি আসে, তাহলে কিন্তু আমরা তাদেরকে এইভাবে অ্যাডভাইস করি এবং যদি তার ভ্রূণ পরীক্ষা প্রয়োজন হয় তখন কিন্তু আমরা গাইনোকোলজিস্টের কাছে পাঠাই। আচ্ছা, তখন তার আগে আমি একটু জানতে চাই যে আপনি তো গর্ভস্থ শিশুর টেস্টের কথা বলছেন, কিন্তু তার আগে হাজবেন্ড ওয়াইফ কিভাবে আসলে জানতে পারবে যে তার আসলে থ্যালাসেমিয়ার বাহক? এই উত্তরটা আমি ডক্টর কাজল আপনার কাছে একটু জানতে চাই। হ্যাঁ, আমরা যে পরীক্ষার মাধ্যমে বোঝা যায় যে থ্যালাসেমিয়ার কেউ বাহক কিনা, তো সেটিকে বলা হয় যে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। আচ্ছা, তো এই পরীক্ষা করতে সরকারি কিংবা বেসরকারি হাসপাতালে 1000 থেকে 2000 পর্যন্ত টাকা লাগে। তো এটিতে সবাই করতে চাইবে না, সবার জন্য প্রযোজ্য নয় আসলে শতভাগ মানুষকে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস টেস্ট করতে দেওয়া। তা আপনি হয়তো খুব দেখে থাকবেন যে সবার কাছে একটি সিবিসি পরীক্ষা থাকে, আচ্ছা, এবং ডাক্তারের কাছে গেলে এটি দিয়ে উনি শুরু করেন, কারণ এখান থেকে আমরা অনেক তথ্য পেয়ে থাকি। তো
তো সিবিসি রিপোর্টে খেয়াল করবেন যে আমাদের একটি জায়গা আছে এমসিএইচ এবং এমসিভি। তো এখানে একটি রেঞ্জ লেখা আছে। তো সেখানে যদি দেখা যায় যে এমসিএইচ এবং এমসিভি এর রেঞ্জটা হচ্ছে যথাক্রমে 80 এর নিচে এবং 27 এর নিচে, এটিকে আমরা মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া বলি। এটি দুটো কারণে হয়, হয় তার শরীরে আয়রনের ঘাটতি আছে, আচ্ছা, অথবা সে থ্যালাসেমিয়ার বাহক। তো সিবিসি রিপোর্টের খরচ কম। তো কারো কাছে অন্য কারণেও সিবিসি রিপোর্ট থাকতে পারে, ভিন্ন কারণে। তো সে যদি এটি লক্ষ্য করে কিংবা চিকিৎসকও যদি এটি লক্ষ্য করেন, তাহলে তাকে সন্দেহ করতে পারেন যে সে কি থ্যালাসেমিয়ার বাহক কিনা। এই সামান্য একটি পরীক্ষা দিয়ে প্রথমে সন্দেহ করা যায়। আচ্ছা, যদি এটি কম না থাকে তাহলে তার আর পরীক্ষা করার প্রয়োজন নেই। কিন্তু যদি এই এমসিএইচ এমসিভি কম থাকে, তাহলে তাকে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয় যে সে থ্যালাসেমিয়া রোগের বাহক কিনা। আচ্ছা। এই ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে যখন তিনি ডায়াগনোসিস হবে তার যে তিনি থ্যালাসেমিয়ার বাহক, এই ক্ষেত্রে হেমাটোলজিস্ট এবং গাইনোকোলজিস্ট বোথ ডক্টর মিলে কি সেই ট্রিটমেন্টটা করে থাকবে? একদম, মানে গর্ভাবস্থায় আসলে এটা একটা টিম ওয়ার্কের মতন থাকে, মাল্টিডিসিপ্লিনারি তখন লাগে। এমনকি অনেক থ্যালাসেমিয়া রোগীও কিন্তু গর্ভধারণ করতে পারেন, এবং সেই ক্ষেত্রেও কিন্তু আমরা হেমাটোলজিস্ট, তারপরে তার যদি অন্য কোনো জটিলতা থাকে, তার যদি হার্টের জটিলতা থাকে, তার যদি লিভারের জটিলতা থাকে, তাহলে কিন্তু সেই ধরনের বিশেষজ্ঞদেরকে সাথে নিয়ে, এবং অবশ্যই গাইনোকোলজিস্ট এবং অবস্ট্রিটিশিয়ান তাদের সাথে একত্রে চিকিৎসা করা উচিত। আচ্ছা, আমরা তো অনেক ক্ষেত্রে দেখেছি যে নারীদের অনেক কোমরবিডিটি ডিজিজ থাকে, তার পাশাপাশি কিন্তু অনেকের পিসিওসিস থাকে, থাইরয়েড জনিত সমস্যা থাকে। সেক্ষেত্রে আপনারা ম্যানেজমেন্ট আসলে কিভাবে করে থাকেন? আমরা তো আসলে হেমাটোলজিক্যাল ম্যানেজমেন্টের জন্যই আমরা শুধু দেখে থাকি। তবে এই গর্ভাবস্থায় কিন্তু যাদের থ্যালাসেমিয়া রোগাক্রান্ত থাকেন, তাদের যদি গর্ভাবস্থা হয়, অনেক সময় কিন্তু তাদের অ্যাসোসিয়েটেড থাইরয়েড ডিসঅর্ডার থাকে, তাদের অ্যাসোসিয়েটেড আদার এন্ডোক্রাইন সমস্যা থাকতে পারে। এই সবগুলোই কিন্তু আয়রনের আধিক্যের জন্য, যেটি আমরা বলে থাকি যে আয়রন ওভারলোড জনিত সমস্যা। তো এই সমস্যাগুলো অবশ্যই মাল্টিডিসিপ্লিনারি টিমের মাধ্যমেই সমাধান করতে হয়। একটি বিষয় হচ্ছে যে থ্যালাসেমিয়ার যে ধরন, এর মধ্যে আমরা সাধারণভাবে দুই ভাগে ভাগ করি। একটি হচ্ছে ট্রান্সফিউশনাল ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া, আরেকটি হচ্ছে নন ট্রান্সফিউশনাল ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া। অর্থাৎ সব থ্যালাসেমিয়া রোগীরই যে নিয়মিত ব্লাড লাগে তা কিন্তু না। তো যারা নন ট্রান্সফিউশনাল ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া, যাদের হয়তো মাঝে মাঝে ব্লাড লাগে, এই রোগীদেরও কিন্তু যখন গর্ভাবস্থায় কিন্তু ব্লাড ট্রান্সফিউশনের ডিমান্ড বেড়ে যায়, কারণ তাদের রক্তশূন্যতা থাকে এবং তাদের হিমোগ্লোবিনের লেভেলটা তখন রাখতে হয়, যেটি স্যার বললেন যে হিমোগ্লোবিনের মাত্রা 10 গ্রাম পার ডিএল অথবা তার চেয়ে বেশি রাখতে হবে তার নিজের জন্য এবং সন্তানের জন্য। আদারওয়াইজ কিন্তু বাচ্চাটা গ্রোথ রিটার্ডেশন হবে বা গ্রোথ কম হবে গর্ভাবস্থায়। তো আমরা এটা এনশিওর করতে চাই, এবং এই জন্য দেখা যায় যে থ্যালাসেমিয়ার রোগী হোক, বাহক হোক, তাদের অন্য সময় যাদের ট্রান্সফিউশন না লাগে বা কম লাগে, এই প্রেগনেন্সিতে এসে দেখা যায় কিন্তু তাদের একটা বিশেষ সিচুয়েশন যখন, তখন কিন্তু তাদের ট্রান্সফিউশনাল ডিমান্ড বেড়ে যায়। তো এটি একটি মানে গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে ভাবে যে এই সময়ে ট্রান্সফিউশন দেয়া যাবে না, কিন্তু যদি তার সিচুয়েশন ডিমান্ড করে, তাহলে কিন্তু বিশেষত ডিজিজ, অনেক মহিলা আছেন হিমোগ্লোবিন ডিজিজে আক্রান্ত যারা, তারা কিন্তু অন্য কোনো সময় তাদের ব্লাড ট্রান্সফিউশন লাগে না, কিন্তু প্রেগন্যান্সির সময় তাদের ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজন পড়ে। অনেক সময় বিটা থ্যালাসেমিয়া বাহক, অন্য সময় তাদের ব্লাড ট্রান্সফিউশন লাগে না, কিন্তু দেখা যায় যে তাদের প্রেগন্যান্সির সময় হয়তো ব্লাড ট্রান্সফিউশন লাগছে। এটি আসলে সিচুয়েশন যেভাবে হয়। আচ্ছা, আপনি যেহেতু সিচুয়েশনের কথা বলছেন, নিশ্চয়ই কোনো সাইন সিমটম তাদের থাকে যে কোনো কারণে তিনি অসুস্থতা বোধ করছেন, সুতরাং কোন কোন ধরনের সাইন সিমটম থাকলে তিনি বুঝতে পারবেন যে আসলে কোনো না কোনোভাবে তাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে, অথবা তার এই হিমোগ্লোবিন অথবা আয়রন কম বা বেশি রিলেটেড কোনো প্রবলেম রয়েছে? এটি আসলে রক্তশূন্যতার সাধারণ সিমটম যেগুলো নিয়ে আসে। প্রথম সিমটমটা হচ্ছে দুর্বলতা। পেশেন্ট দুর্বল ফিল করে, তাদের কাজে অনীহা থাকে, ঘুম হয় না, বা কারো কারো অতিরিক্ত ঘুম হয়, এ ধরনের কোনো একটু হাইটে যাওয়ার পরে তাদের প্যালপিটেশন হয় বা বলে যে বুক ধড়ফড় করে, তাদের সাধারণ যে ডেইলি অ্যাক্টিভিটিস সেটাতে তারা কাজ করতে পারে না, এই ধরনের সমস্যা নিয়ে বা
অনেক সময় সিভিয়ার এনিমিয়া যদি হয় বলবে যে ফ্যাকাশে হয়ে গেছে শরীর, তারপরে তার এই মূলত এগুলো অনেক সময় পায়ে ব্যথা নিয়ে আসে, এ ধরনের সমস্যা নিয়ে আসতে পারে, কানে শোঁ শোঁ আওয়াজ শুনতে পাচ্ছে, এ ধরনের সমস্যা নিয়ে আসতে পারে। এমনকি মেজাজ তিরিক্ষ হয়ে যাচ্ছে, সে বুঝতেও পারছে না, এ ধরনের সমস্যা নিয়েও কিন্তু এই এনিমিয়ার জন্য বা রক্তশূন্যতার জন্য লক্ষণ নিয়ে আসতে পারে। গর্ভবতী নারীদের এই যে থ্যালাসেমিয়া হলে তাদের কি কি কমপ্লিকেশনস হতে পারে সেই বিষয়গুলো একটু বিস্তারিত জানবো আপনাদের দুজনের কাছ থেকেই। আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ডক্টর কাজল, যেমনটি বিরতির আগে আপনার কাছে বলছিলাম যে থ্যালাসেমিয়া রোগী যারা রয়েছে, বিশেষ করে গর্ভবতী মা যারা রয়েছে, তাদের আসলে কী কী ধরনের কমপ্লিকেশনস হতে পারে, বিশেষ করে আমরা যদি ডেলিভারি একেবারে শেষ পর্যায়ের কথা বলি, তখন আসলে কোনো ধরনের ঝুঁকি থাকতে পারে কিনা? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী কিংবা থ্যালাসেমিয়ার বাহক যদি গর্ভধারণ করে তাহলে মায়ের কিছু ঝুঁকি আছে এবং সন্তানের ঝুঁকি আছে। আচ্ছা। রক্তশূন্যতার কারণে আসলে প্রথম দিকেই গর্ভপাত হতে পারে এই নারীর। পরের দিকে কি হয় যে পরের দিকে সন্তান ঠিক মতো বেড়ে ওঠে না, অর্থাৎ আমরা বলি যে গর্ভকালীন সময়ে সন্তানের ওজন কম, অর্থাৎ কম ওজনের সন্তান জন্মগ্রহণ করতে পারে। অন্যদিকে মায়ের জন্মের পরে অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে, গর্ভকালীন সময়ে তার উচ্চ রক্তচাপ হতে পারে, থাইরয়েডজনিত সমস্যা হতে পারে, এবং আমরা বলছি যে হিমোগ্লোবিন যদি বেশি কমে যায় তার কিন্তু হার্ট ফেলিওর হতে পারে। এই জন্যে গর্ভকালীন সময়টাতে হিমোগ্লোবিন ঠিক রাখা এবং পর্যায়ক্রমে চেক আপ করে দেখা যে গর্ভের সন্তানটি ঠিকমতো বাড়ছে কিনা, এমনকি গর্ভকালীন সময়ে সন্তানটি অক্সিজেন ঠিকমতো পাচ্ছে কিনা সেটিও পরীক্ষা করে রাখা দরকার। আচ্ছা। এবং এই মায়ের সন্তান যেখানে প্রসব হবে সেখানে সন্তান প্রসবের পর জটিলতাগুলো ম্যানেজ করার ক্ষমতা আছে কিনা, যন্ত্রপাতি আছে কিনা, পুরো ব্যবস্থা আছে কিনা, সেখানেই কিন্তু এই গর্ভবতী মায়ের সন্তান প্রসব করা উচিত। আচ্ছা, ডক্টর মাফরুহা, আপনার কাছে একটু জানবো যে এই ধরনের রোগীদেরকে আপনারা আসলে কিভাবে ডিল করে থাকে একেবারে প্রেগনেন্সির শুরু থেকে ডেলিভারির আগ পর্যন্ত? হ্যাঁ, যেটি আমরা করে থাকি এটি আসলে টিম ওয়ার্কের মাধ্যমে করে থাকি। যে তার ফার্স্ট ট্রাইমাস্টার যখন প্রথম আসে তার হিমোগ্লোবিনের মাত্রাটা আমরা দেখি, তার কোনো সমস্যা আছে কিনা, শারীরিকভাবে কোনো প্রবলেম ফেস করছে কিনা সেটা দেখি। যদি তার হিমোগ্লোবিনের মাত্রা কম থাকে থ্যালাসেমিয়া রোগীর ক্ষেত্রে, সেখানে কিন্তু আমরা ওই যেটি বললাম যে হিমোগ্লোবিন 10 মেনটেন করার জন্য তার যে পরিমাণ ব্লাড প্রয়োজন সেটা আমরা হিসাব করে সেটা তাকে ব্লাড ট্রান্সফিউশন দিই। পাশাপাশি যেহেতু থ্যালাসেমিয়া রোগীদের আয়রনের আধিক্য থাকে এবং আয়রন চিলেটিং এজেন্ট কিন্তু দিতে হয়, কিন্তু ফার্স্ট ট্রাইমাস্টারে যেহেতু অর্থাৎ প্রথম 3 মাসে কিন্তু আমরা কোনো ধরনের আয়রন চিলেটার দেই না, কারণ অনাগত শিশুর বা ভ্রূণের উপরে সেটি প্রভাব ফেলতে পারে। এবং এই আয়রন চিলেটিং এজেন্টটা সাধারণত আমরা সেকেন্ড ট্রাইমাস্টারে পরে দিয়ে থাকি, অর্থাৎ থার্ড ট্রাইমাস্টারে দিয়ে থাকি। এবং এখানে বিশেষ কিছু ওষুধ আছে সেগুলোই শুধুমাত্র দেয়া যায় এবং কোনো ধরনের ইনজেকশন সাধারণত আমরা এই সময় দেই না। এবং যতটুকু নিরাপদভাবে আমাদেরকে ওষুধ দেওয়া যায় প্রেগনেন্সিতে সেইভাবে আমরা দিয়ে থাকি। এবং অন্যান্য সময় থ্যালাসেমিয়া রোগীরা যে ওষুধগুলো খেয়ে থাকেন সেই সময় আমরা এগুলো বিশেষত থ্যালিডোমাইড বা হাইড্রোনিক্স জাতীয় যে ওষুধগুলো থাকে সেগুলো আমরা প্রেগনেন্সিতে দিই না। সো প্রেগনেন্সির সময়টা একদমই আলাদা। এদের ম্যানেজমেন্ট এবং ঔষধ কোনটা দেয়া যাবে কোনটা দেয়া যাবে না, কোন সময়ে দেয়া যাবে, এটি একটি মানে সম্পূর্ণ একটি বিশেষায়িত ব্যবস্থার মাধ্যমে আমরা দিয়ে থাকি। এবং এইখানে পুরো পেশেন্টকে আসলে একটা ট্রান্সফিউশন প্রোগ্রামের মধ্যে নিয়ে আসতে হয় যদি তার হিমোগ্লোবিন লেভেল কম থাকে। এবং শুধু থ্যালাসেমিয়াই না, তার পাশাপাশি তার অন্য কোনো জটিলতা আছে কিনা, বিশেষত হার্ট ফেইলিয়ার বা কার্ডিওটক্সিসিটি কিন্তু অনেক সময় অ্যারিথমিয়া হয় এই সমস্ত রোগীদের, তো সেই ম্যানেজমেন্টটাও খুব প্রয়োজন। বা থ্যালাসেমিয়া রোগীদের এন্ডোক্রাইনোপ্যাথিস হয়, সেটিও খুব গুরুত্বপূর্ণ। তো সার্বিকভাবে তাদের আবার বোন ডিজিজ থাকে অনেক সময়, থ্যালাসেমিয়া রোগীদের ক্যালসিয়াম অনেক কম থাকে, তো সেই সময় তাদের অন্যান্য যে মাইক্রোনিউট্রিয়েন্টস প্রয়োজন সেটাও দিতে হয়। তো সব কিছু মিলিয়ে আসলে থ্যালাসেমিয়া রোগীর গর্ভাবস্থায় চিকিৎসা শুধু একজন হেমাটোলজিস্ট নন, একজন হেমাটোলজিস্ট এবং রোগীর প্রয়োজন অনুযায়ী অন্যান্য স্পেশালিস্ট
এবং অবশ্যই গাইনোকোলজিস্ট সবাই মিলে একটি প্ল্যানিংয়ের মাধ্যমে আনতে হয়। আচ্ছা, ডক্টর কাজল, আপনার কাছে জানবো, যেমনটি ডক্টর মাফরুহা বলছিলেন যে থ্যালাসেমিয়ার রোগীদের যারা গর্ভবতী মা যারা রয়েছে তাদের অনেক ধরনের কমপ্লিকেশনস হতে পারে। উনি বলছিলেন যে অ্যারিথমিয়া হতে পারে, আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে, অনেক ধরনের কমপ্লিকেশনস অনুযায়ী সেইভাবে আসলে প্রপার ট্রিটমেন্টটা বাংলাদেশে যে নারীরা রয়েছে তারা কি প্রপার ট্রিটমেন্টটা পাচ্ছে, সেটা আমরা শহরেই বলি বা গ্রামেই বলি না কেন? আসলে তো থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতা কম, আর এইভাবে বিভিন্ন রকমের বিশেষজ্ঞর চিকিৎসাধীন থাকাও কষ্টসাধ্য। এখন পর্যন্ত আমরা যদি স্ট্যান্ডার্ড লেভেল বলি যে একজন থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী আসবে, তার জন্য একজন প্রসূতিবিদ, তার জন্য একজন হেমাটোলজিস্ট এবং অন্যান্য সমস্যার জন্য আসলে একজন হরমোন বিশেষজ্ঞ, একজন হৃদরোগ বিশেষজ্ঞ, এর সমন্বিত চিকিৎসা পাওয়া এত সহজ নয় আসলে। ফলে তাকে বিভিন্ন হাসপাতালে বিভিন্ন কারণে যেতে হয়। ঢাকা শহরের বড় বড় হাসপাতালগুলোতে হয়তো এই চিকিৎসা সহজলভ্য আছে, এক হাসপাতালের ভিতরে সে সব রকমের বিশেষজ্ঞ পেতে পারে। কিন্তু প্রান্তিক পর্যায়ে যে আমাদের মাগুলো রয়েছেন তারা আসলে জানেও না যে তার কোন ধরনের বিশেষজ্ঞ দেখাতে হবে, আর সেই ধরনের সব রকমের বিশেষজ্ঞ সেখানে পাওয়াও কিন্তু দুষ্কর। কাজে এই ধরনের মাগুলো আর তাদের সন্তানগুলো আসলে জটিলতার হার অনেক বেশি আছে এখনও। আচ্ছা, আমরা যদি শহরের হসপিটালগুলোর কথাও যদি আমরা বলি, যেমনটি ডক্টর মাফরুহা খুব চমৎকার করে বলছিলেন যে ফার্স্ট ট্রাইমেস্টারে ট্রান্সফিউশনের দরকার হয় না ব্লাডের, কিন্তু সেটা একেবারে শেষ পর্যায়ের কথা আপনি বলছিলেন, অথবা সেকেন্ড ট্রাইমেস্টারের কথা আপনি বলছিলেন যদি দরকার হয়, প্রয়োজন হলে দিতে হবে। আচ্ছা, কিন্তু কিছু কিছু ঔষধ আছে যেগুলো আমরা ফার্স্ট ট্রাইমেস্টারে দেই না। আচ্ছা, সেই ম্যানেজমেন্টটাই কি আপনার কাছে মনে হয় যে ঢাকাস্থ হসপিটালগুলোতেও কি প্রপারলি আসলে সেটা ফলো করা হয় বা মনিটর করা হয়? হ্যাঁ, ঢাকা শহরে বেশিরভাগ হাসপাতালে এই চিকিৎসাগুলো আসলে আছে, মনিটর করা হয়। যে মায়েরা ঢাকা শহরে আসতে পারে আচ্ছা, অথবা যাদের সামর্থ্য আছে তারা এই সেবা পেয়ে থাকে, এবং ঢাকাতে যারা আছে তারা পেয়ে থাকে। মানে আমাদের চিকিৎসা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেত্রেই ঢাকা কেন্দ্রিক, অথবা যেখানে মেডিকেল কলেজ আছে আচ্ছা, সেখানে কিন্তু সব ধরনের বিশেষজ্ঞ আছে। তো চিকিৎসককে ব্যাপারটা দেখতে হবে যে আর কোন কোন চিকিৎসকের তার আসলে পরামর্শ নেওয়া লাগবে। অন্যদিকে রোগীকেও জানতে হবে যে তাকে শুধু একটি ডাক্তারের চিকিৎসাধীন থাকলে হবে না, তাকে বিভিন্ন ডাক্তারের পরামর্শ নিয়ে একটি সুস্থ সন্তানের জন্মদানের জন্য এগিয়ে যেতে হবে। আচ্ছা, এই যে বললেন যে রোগীরও জানা দরকার রয়েছে, তার মানে রোগীকে কাউন্সেলিং করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেক বেশি এটা আসলে আপনি কিভাবে আসলে চমৎকারভাবে ডিল করে থাকেন? আমরা প্রথমেই তাকে বলি যে এই রোগটা তোমার দোষে হয়নি। অনেকেই মেয়েদেরকে দোষ দিয়ে থাকে যে তার থ্যালাসেমিয়া আছে, সে থ্যালাসেমিয়ার বাহক। তো সমাজে এরকম আসলে দৃষ্টিভঙ্গি আছে। আচ্ছা, আমরা বলি তো এটা ছোঁয়াচে রোগও নয়, এটা বাবা মার কাছ থেকে এসেছে এবং এটার জন্য কেউ দায়ী নয় আসলে। তো এটা প্রথমে বোঝায়, এবং এই রোগীর কোন কোন পর্যায়ে কি ঘটবে, একজন নারী গর্ভধারণ করলে কি হবে এবং গর্ভধারণ না করলে কি হবে, গর্ভকালীন সময় আসলে কি কি সমস্যা হতে পারে এবং সেই সমস্যাগুলো কিভাবে ম্যানেজ করা যাবে। এবং তাকে আমরা সাহস দিয়ে থাকি যে এই ধরনের যদি সব ধরনের টিম ওয়ার্ক থাকে, বেশ কয়েকজন বিশেষজ্ঞের তত্ত্বাবধানে প্রয়োজন অনুযায়ী যদি উনি চিকিৎসা নিয়ে থাকেন, তাহলে কিন্তু সুস্থ সন্তানের জন্মদান এবং শেষ পর্যন্ত এই গর্ভবতী নারীর নিরাপদ প্রসব সম্ভব। যেহেতু আপনি বলছিলেন যে এটা একটা টিম ওয়ার্ক, তার মানে অনেক ধরনের বিশেষজ্ঞের সমন্বয় কিন্তু সেই রোগীটির ট্রিটমেন্টটা করা হয়ে থাকে। সেক্ষেত্রে তো আমরা বলতে পারি কিছুটা ব্যয়বহুল কি হতে পারে সেই ট্রিটমেন্টটা? উত্তরটা জানবো। আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ডক্টর কাজল, আপনার কাছে যেটি জানতে চাচ্ছিলাম যে এই যে আপনি বলছিলেন যে একটা টিম ওয়ার্ক এবং এখানে অনেক বিশেষজ্ঞের একটা সমন্বয়ে কিন্তু ট্রিটমেন্টটা করা হয়ে থাকে, এক্ষেত্রে রোগীদের জন্য সেটা কি আসলে একটু ব্যয়বহুল হয়ে যায় কি না? হ্যাঁ, অবশ্যই অন্য 8-10টা রোগীর চাইতে এটি ব্যয়বহুল, কারণ থ্যালাসেমিয়া আক্রান্ত গর্ভবতী মাকে অনেকবার রক্ত নিতে হয়। তো প্রত্যেকবার রক্ত নেওয়ার জন্য তাকে কিছু পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়, এবং রক্ত সঞ্চালনের একটা খরচ আছে কিন্তু। এবং যদি আমরা আয়রনের আধিক্য কমানোর ওষুধ ব্যবহার করতে হয়, আচ্ছা, সেটিও ব্যয়বহুল, এবং তার সঙ্গে আনুষঙ্গিক যে যন্ত্রপাতি আছে সেগুলো ব্যয়বহুল। অর্থাৎ প্রত্যেকবার রক্ত সঞ্চালনের জন্য তার অতিরিক্ত খরচ আছে।
এজন্য এটা ব্যয়বহুল বটে। আচ্ছা, এক্ষেত্রে আমি ডক্টর মাফরুহা আপনার কাছে জানতে চাই যে এই যে ব্যয়বহুলের বিষয়টা, এখানে আমাদের দেশে তো আসলে স্বল্প আয়ের, নিম্ন আয়ের অনেক মানুষ রয়েছে, তাদের জন্য আসলে সরকারের পক্ষ থেকে বিশেষ কোনো ব্যবস্থা রয়েছে কিনা? চমৎকার চমৎকার প্রশ্ন। আমি বলতে চাই যে আসলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা কিন্তু ব্যবস্থার যে সিস্টেমের অবকাঠামোটা কিন্তু ভালো। আপনি দেখেন একদম কমিউনিটি লেভেল থেকে উপজেলা হেলথ কমপ্লেক্স আছে, জেলা পর্যায়ে হাসপাতাল আছে, বিভাগীয় হাসপাতাল আছে, মেডিকেল কলেজ আছে এবং টারশিয়ারি লেভেলে ঢাকার মতন জায়গায় অনেকগুলো সরকারি হাসপাতাল। আমি সরকারি ব্যবস্থাপনাটাই বলছি। এর পাশাপাশি তো প্রাইভেট সেক্টর বিভিন্ন রকমের আছে। তো যেটি হয় যে এই ধরনের থ্যালাসেমিয়ার রোগীদের যে ঢাকা কেন্দ্রিক যে আসলে শুধুই সেবা পাওয়া সম্ভব তা কিন্তু নয়। ঢাকার বাইরে যে বিভাগীয় হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল আছে, যেহেতু এখানে মাল্টি টিম অ্যাপ্রোচ প্রয়োজন, তো সেই জায়গাগুলোতে কিন্তু বিভাগীয় এবং জেলা পর্যায়ে এই চিকিৎসাগুলো দেওয়া সম্ভব এবং খুব স্বল্প খরচে সম্ভব যদি সরকারি হাসপাতালে যায়। কারণ সেইখানে কিন্তু সরকারি হাসপাতালে বেড ফ্রি, হাসপাতাল মানে চিকিৎসা ব্যবস্থার যা কিছু আছে সেগুলো ফ্রি, শুধু ব্লাড ট্রান্সফিউশনের জন্য তাকে কিছু খরচ করতে হয়। আর আরেকটি আনন্দের ব্যাপার হচ্ছে যে থ্যালাসেমিয়া কিন্তু এমন একটি রোগ এখন বাংলাদেশে যে 6টি রোগের জন্য সমাজ কল্যাণ অধিদপ্তর বা মন্ত্রণালয় থেকে একটি সাহায্য দেওয়া হয় রোগীদেরকে। আচ্ছা, এবং সেটি আগে তার মধ্যে একটি কিন্তু থ্যালাসেমিয়া, ব্লাড ক্যান্সার আছে, লিভার ডিজিজ আছে এবং সেই তার মধ্যে একটি হচ্ছে থ্যালাসেমিয়া। এবং থ্যালাসেমিয়া রোগীরা কিন্তু বাহক নয়, যারা রোগী অনেক সময় বাহকরা আসেন আমাদের কাছে সিগনেচার নিতে, কিন্তু আমরা কিন্তু বলবো যে না, বাহক না। আপনি যদি থ্যালাসেমিয়া রোগী থাকে তাহলে কিন্তু সেই রোগী সরকারের সেই সাহায্য নিতে পারে। আগে এটি 50,000 টাকা ছিল এই অনুদান, কিন্তু এই অনুদান এখন বর্তমান সরকার এটিকে 1 লাখে উন্নীত করেছে এবং এটি খুব রিসেন্টলি একটি, তো আমাদের যে বাংলাদেশ সরকার কিন্তু এখন এই সম্ভবত এটি গত সপ্তাহেই প্রথম আর কি এটি প্রজ্ঞাপন হিসাবে আসছে যে, এবং খুব শীঘ্রই এটি রোগীরা এই সুবিধা থেকে তারা অনেক বেশি বেনিফিট পাবে। কারণ 50,000 থেকে এখন 50,000 টাকায় তাদের তেমন কোনো চিকিৎসাই হয় না অনেকের, কারণ এটি তো বৎসরে দেওয়া হয়। তো 1 লাখ টাকা যখন একটি শিশুর জন্য পাবে বা একজন মানুষ রোগীর জন্য যখন পাবে, তখন এটি তাদের জন্য চিকিৎসা ক্ষেত্রে একটি বড় সহায়ক হবে বলে আমি মনে করি। আচ্ছা, এটি নিঃসন্দেহে আমাদের জন্য খুবই আশারূপ একটা সংবাদ আমরা বলতে পারি। ডক্টর কাজল, আপনার কাছে একটু জানবো যে আমরা তো আসলে প্রেগনেন্সিতে একজন হাজব্যান্ড ওয়াইফ তখনই আসলে জানতে পারে যে তারা থ্যালাসেমিয়ার বাহক কিনা, কিন্তু ওই থ্যালাসেমিয়ার প্যারেন্টসরা যখন তাদের প্রথম সন্তান হলো, দ্বিতীয় সন্তান নেওয়ার ক্ষেত্রে কি তাদের কোনো বাধ্যবাধকতা আছে কিনা বা কোনো রেস্ট্রিকশন আছে কিনা? আসলে থ্যালাসেমিয়া যে সংসারে একটি সন্তান আসে, গল্পটা এরকম যে আজকে একটি সন্তান জন্মগ্রহণ করলো, সবার মুখ আলো করে সংসারে অনেক খুশির বন্যা বয়ে গেল। আচ্ছা, কিন্তু এই দম্পতি বছরখানেক পরেই দেখলো যে তাদের সন্তান একটু ফ্যাকাশে, দুর্বল হয়ে যাচ্ছে। তখন তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার তখন পরীক্ষা করে বলল যে এই বাচ্চাটি থ্যালাসেমিয়া আক্রান্ত হয়ে গেছে, অর্থাৎ আপনারা দুজনই থ্যালাসেমিয়ার বাহক। তখন তাদের মাথায় আসলে আকাশ ভেঙে পড়ে যে আমরা তো এতদিন কিছুই জানলাম না। তো প্রত্যেকটি থ্যালাসেমিয়া আক্রান্ত সন্তান যাদের আছে সেই সংসারের গল্প কিন্তু এরকম। তাহলে আমরা যে এদের জন্য কি আশা আছে তাহলে? আর অন্য ক্ষেত্রে এখন আমরা যে বাহক নির্ণয়ের কথা বললাম, যারা সন্তান এখনও নেননি তারা যদি দেখে যে দুইজন বাহক, কিংবা যারা বিয়ে করছেন তারা বাহক জেনেও বিয়ে করলেন, বিয়েটা তো বন্ধ করা গেল না, তাহলে তাদের শেষ উপায় কি আছে? অর্থাৎ এটি থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু জন্মের শেষ প্রতিরোধ ব্যবস্থা। অর্থাৎ আমরা তখন যে কাজটা করি সেটা হচ্ছে সারা পৃথিবীতে অত্যাধুনিক প্রযুক্তি বলা যায়, যে মায়ের গর্ভে একটি ভ্রূণ যখন মাত্র 1 ইঞ্চি অর্থাৎ 10-11 সপ্তাহ হলো, তখনই কিন্তু আমরা সেই ভ্রূণের ডিএনএ সংগ্রহ করি। ডিএনএ সংগ্রহ করে দেখি যে এই অনাগত সন্তান থ্যালাসেমিয়া আক্রান্ত সন্তান হবে, থ্যালাসেমিয়ার বাহক হবে, নাকি একেবারে থ্যালাসেমিয়া মুক্ত হবে। এই 4 ধরনের যে কোনো একটা হতে পারে। তা আমরা যদি দেখি যে এই ভ্রূণটি থ্যালাসেমিয়া আক্রান্ত ভ্রূণ, তাহলে ও সেই সময় এতই ছোট থাকে
যে সব ক্ষেত্রেই সে বাবা মা সিদ্ধান্ত নিতে পারে যে না আমি আর গর্ভাবস্থা চালিয়ে যাব না, তাহলেই কিন্তু এই অনাগত সন্তানের জন্ম, থ্যালাসেমিয়া আক্রান্ত সন্তানের জন্ম প্রতিরোধ করা সম্ভব। কাজেই দুইজন বাহক হলে অথবা যদি কোনো দম্পতির একটি থ্যালাসেমিয়া আক্রান্ত সন্তান থাকে, তাহলে গর্ভকালীন সময়ে ভ্রূণের ডিএনএ সংগ্রহ করে থ্যালাসেমিয়া আক্রান্ত কি না, সুস্থ কি না, এভাবেই কিন্তু সে সুস্থ সন্তানের জন্ম দিতে পারে। আচ্ছা, এক্ষেত্রে দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে কি আপনারা কোনো রেস্ট্রিকশনের কথা বলেন কিনা বা ডিসকারেজ করেন কিনা না, প্রেগন্যান্সির? আমরা বলি যে আপনি সন্তান নেবেন, কেন নেবেন তার দুটো কারণ আছে। যেহেতু তার একটি সন্তান আক্রান্ত, সেটার একটা কতদিন বেঁচে থাকবে, কতদিন চিকিৎসা চালাতে পারবে, সেটি একটি বিষয়। অন্যদিকে এটার যে অত্যাধুনিক চিকিৎসা, যে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, তো বোন ম্যারো ট্রান্সপ্লান্ট কাদের ক্ষেত্রে, কাদের আসলে কাজে লাগে? যদি আপন ভাই বোন থাকে, তাদের সুস্থ ভাই বোন, আচ্ছা, তাহলে সেই দম্পতি যদি একটি সুস্থ সন্তানের জন্ম দিয়ে থাকে, তাহলে কিন্তু এই সন্তানের বোন ম্যারো দিয়ে সেই আক্রান্ত সন্তানের বোন ম্যারো প্রতিস্থাপন বেশিরভাগ ক্ষেত্রে সম্ভব হয়। কাজে সেই সংসারে কিন্তু আরও দরকার যে একটি সুস্থ সন্তানের জন্ম হবে। আচ্ছা, ডক্টর আসলে কি, আমরা কখনোই সন্তান নেবার ক্ষেত্রে আমরা রেস্ট্রিকশন কথাটা বলি না, কারণ সন্তান নেওয়া তাদের অধিকার, তারা সন্তান নিতে পারে। কিন্তু সন্তান যদি থ্যালাসেমিয়া আক্রান্ত হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা শুধু তাদেরকে তথ্যটা জানিয়ে দিই যে এই ভ্রূণ অনাগত সন্তান থ্যালাসেমিয়া আক্রান্ত হচ্ছে। আচ্ছা, এখন আপনি সিদ্ধান্ত নেবেন যে এটি আপনি কন্টিনিউ করবেন কি করবেন না। এটা কিন্তু সম্পূর্ণ সেই দম্পতির তাদের সিদ্ধান্ত, যে তারা থ্যালাসেমিয়ার আক্রান্ত জেনেও তারা যদি শিশুকে নিয়ে আসতে চান। আচ্ছা, এটি কিন্তু আমরা ডক্টর হিসাবে আমরা কিন্তু কখনো বলতে পারবো না যে কোনো রেস্ট্রিকশন বা অ্যাবর্শন, এটা আমরা বলবো না। আমরা শুধু তাদেরকে উপায়টা বলবো, সিদ্ধান্ত তারা নেবেন। আচ্ছা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমি ছোট্ট করে আপনার কাছে জানতে চাই যে থ্যালাসেমিয়া রোগের আধুনিক কি ট্রিটমেন্ট বাংলাদেশে রয়েছে? আসলে বাংলাদেশে থ্যালাসেমিয়া রোগীদের সব ধরনের চিকিৎসা আছে। প্রথম কথা, থ্যালাসেমিয়া রোগীদের নিয়মিত রক্ত পরিসঞ্চালন করতে হয়, তাদের আয়রন চিলেটিং এজেন্ট নিতে হয়, অর্থাৎ কিছু ঔষধ নিতে হয়, এবং রক্ত পরিসঞ্চালন যাতে কম লাগে সেই জন্য কিছু ঔষধ দিতে হয়। এই হচ্ছে মোটা দাগে থ্যালাসেমিয়া রোগীদের দীর্ঘমেয়াদী চিকিৎসা। পাশাপাশি উন্নত একটি চিকিৎসা আছে, সেটি হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন বা অস্থিমজ্জা প্রতিস্থাপন। এর মাধ্যমে রোগীর যে রোগাক্রান্ত বোন ম্যারো যেটি থাকে, যেখান থেকে রক্ত উৎপন্ন হচ্ছে, সেটিকে প্রতিস্থাপন করা হয় একজন সুস্থ স্বাভাবিক মানুষের বোন ম্যারো দিয়ে। তো এই যে সুস্থ স্বাভাবিক মানুষটা কে হবে যে তাকে বোন ম্যারো ডোনেট করবে, সেটি হতে পারে তার আপন ভাই বোন। আপন ভাই বোনের সাথে যদি 100% ম্যাচিং হয়, আচ্ছা, এটি একটি বিশেষ পরীক্ষা, HLA ম্যাচিং। দিস ইজ নট ব্লাড ম্যাচিং, যে ব্লাড গ্রুপ ম্যাচিং, শুধু তা না, ব্লাড গ্রুপ না ম্যাচ করলেও কিন্তু ডোনার হতে পারে। তো এই HLA ম্যাচিংয়ে যদি 100% ম্যাচিং হয় এবং সে যদি সুস্থ হয় বা সে যদি থ্যালাসেমিয়ার বাহকও হয়, সে কিন্তু ম্যারো ডোনেট করতে পারে। আচ্ছা, অসুস্থ ভাই বোনকে সে ম্যারো দিতে পারে। তো এইভাবে করে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করা যায়। আর যাদের সন্তানের মধ্যে যদি কোনো বোন ম্যারো ম্যাচিং না থাকে, তাহলে কিন্তু অনাত্মীয় বা আমরা বলে থাকি আনরিলেটেড ডোনার, তাদের মধ্যে যদি 100% ম্যাচিং হয়, সেখান থেকেও কিন্তু আনরিলেটেড ডোনার থেকেও বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা যাবে। সেটাও যদি না পাওয়া যায়, কারণ আমাদের দেশে আনরিলেটেড ডোনার কোনো রেজিস্ট্রি নাই, যেটি উন্নত দেশে আছে, যে বোন ম্যারো রেজিস্ট্রি বা বোন ম্যারো ডোনার রেজিস্ট্রি বলি আমরা যেটি, সেটি আছে, কিন্তু আমাদের দেশে নাই। তাহলে আমাদের কি করণীয়? সেই ক্ষেত্রে কিন্তু শিশুর বোন ম্যারো ট্রান্সপ্লান্টের জন্য বাবা অথবা মা তাদের হাফ ম্যাচ হয়, এটাকে বলা হয় হ্যাপ্লো আইডেন্টিক্যাল বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। সেই ক্ষেত্রে বাবা বা মা কিন্তু বোন ম্যারো দান করতে পারেন শিশুকে। এটি একটি জটিল প্রক্রিয়া, কিন্তু সম্ভব, এবং বাংলাদেশেই সম্ভব। আচ্ছা, আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে। আমার মনে হয় আজকে অনুষ্ঠানের মাধ্যমে আমরা থ্যালাসেমিয়া সম্পর্কে আমাদের যে অজানা তথ্যগুলো ছিল, সেই তথ্যগুলো কিন্তু আপনারা খুব চমৎকারভাবে ডেলিভারি দিয়েছেন। আবারও ধন্যবাদ জানাচ্ছি এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে এবং এখন টিভিকে অনেক ধন্যবাদ। এখন টিভিকে ধন্যবাদ একটি গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা করার জন্যই। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন। আজ আমরা এখানে শেষ করছি, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।